উনি নিজেই বলছেন ক্লিয়ার করে যে হাসিনা সরকার করে নাই, একটা সংস্কারও করে নাই। এইবার আমরা সংস্কার করব, তারপরে নির্বাচন হবে। এটি বোঝা উচিত রাজনৈতিক দলগুলো। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আস্তে আস্তে 2-3টা থাপ্পড় দিয়ে অরুণাচল নিয়ে যাবে। সরকার যে দেশের বৃহত্তর জনগণের কল্যাণ করবে, জনগণের স্বার্থ দেখবে, তার নিশ্চয়তা কি? সংস্কার কি শুধু নির্বাচন কিভাবে হবে, কোন নির্বাচন আগে হবে এটাই সংস্কার? মানুষের জীবন জীবিকা কি সংস্কার নয়? নির্বাচন নিয়েই তো এত কথা। রাজনৈতিক দল মানে সরকার আসছে, এখন এই সরকার যেটা বলছে যে তাদের ম্যান্ডেট হলো নির্বাচন, সংস্কার এবং বিচার। ফ্যাসিস্ট সরকারে যারা খুনি তাদের বিচার। তো এখন রাজনৈতিক দলগুলো বলছে তিনটাই চলবে। নির্বাচন টাইম নিয়ে হলো বিতর্ক। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যা নির্বাচনের যত দাবি দেশীয় অ্যাক্টরদের, কিন্তু এর আগে আমরা দেখেছি বিদেশি অ্যাক্টরদের কিন্তু অনেক বেশি তৎপরতা ছিল। নির্বাচন কখন হতে হবে, কিভাবে হতে হবে, সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যাবে। কিন্তু এখন কিন্তু বিদেশি কোনো অ্যাক্টরের কাছে নির্বাচনের কথা শুনছি না। কারণটা কি? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই প্রশ্নটা উত্তর দিতে গেলে আমার অবশ্য অনেক সময় লাগবে, অত সময় আপনারা আমি দেব না। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা, কিন্তু এখানে কিন্তু অন্তর্নিহিত অনেক সমস্যা রহস্য আছে। এটাই আমার মনে হয় অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোকে বিশ্লেষণ করে বের করতে হবে। এর আগে সোহরাব ভাই যে কথাগুলি বললেন গণতান্ত্রিক রাষ্ট্রে কার কী করতে হবে, এটা সত্যি কথা। এবং সরকার আমার মনে হয় তারই স্টেপ বেশি দিতে হবে, অগ্রসর হতে হবে বেশি, কারণ সমস্যার সমাধান করার জন্য বড় দায়িত্ব হচ্ছে সরকারের। আর বিএনপির মতো একটা বড় শক্তিশালী রাজনৈতিক দলগুলো বলবো না, দলটিকে দূরে রাখা উচিত হবে না। অত্যন্ত শক্তিশালী দল। আর তার যে পার্টির নেত্রী বেগম খালেদা জিয়া এখনও সবচেয়ে জনপ্রিয়। তার সাথে অবশ্য এইভাবে যদি চলতে ইউনূস সাহেব যদি ভালো চালাতে পারেন, একসময় হয়তো বা সেকেন্ড অথবা থার্ড পজিশনে ওনার জনপ্রিয়তা আসবে। ওনাকে কিন্তু দেশের মানুষ ভালোবাসে, আমরা গবেষণা করে দেখতেছি। তা আপনার প্রশ্ন উত্তরটা আমি এইভাবে দিতে চাচ্ছি, এটা একটা সুন্দর প্রশ্ন। এটাই কিন্তু রাজনৈতিক দলগুলি বিশ্লেষণ করা উচিত, যে কেন এখন এই 13-14 বছর, তারও আগে 1/11-এর পরে, তারও আগ দিয়ে নির্বাচন টুইসডে গ্রুপ, এইটা ওইটা কত কিছু ছিল, এখন কেন নির্বাচনের কথা বলে নাই? বিএনপি তো আরও বোঝা উচিত তাদের থিঙ্ক ট্যাঙ্কস দিয়ে, যে উইলিয়াম বি মাইলাম যে কিছুদিন আগে, এবার 2-3 মাস আগে এসে বলে দিলেন স্পষ্টভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্কস উইলসন সেন্টার এসে ডাইরেক্টর, যেখানে আলী রিয়াজ সাহেব চাকরি করতেন, অধ্যাপক আলী রিয়াজ সাহেব সেখানে চাকরি করতেন, এবং তাদেরই লোক তিনি, আলী রিয়াজ সাহেব, মজুমদার সাহেব, ইফতেখার উদ্দিন, এরা তো তাদের লোক। তো কী বলেছে এখানে এসে গিয়ে বলছেন উইলিয়াম বি মাইলাম যে 1/11 আমরা ভুল করছি, এবার আমরা ভুল করব না। আপনার প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দিচ্ছি। কি ভুল করছি? যে 1/11-এ হাসিনা সরকার বলেছিল, তার আগে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, এই সংস্কারগুলো আমরা করব। উনি নিজেই বলছেন ক্লিয়ার করে যে হাসিনা সরকার করে নাই, একটা সংস্কারও করে নাই। এইবার আমরা সংস্কার করব, তারপরে নির্বাচন হবে। এটি বোঝা উচিত রাজনৈতিক দলগুলো। যতই বলে আমি স্বাধীন সার্বভৌম, সোহরাব বলছে সবাই হাত দেয়, কিন্তু এই যে পৃথিবীতে তো 2-1টা রাষ্ট্র সার্বভৌম, ওই সেন্সে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, রাশিয়া, ইন্ডিয়া সার্বভৌম না। চায়নার সাথে যুদ্ধ লাগলে দেখবে খালি দৌড়াবে কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবে তুমি সাহায্য করো। ওই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আস্তে আস্তে 2-3টা থাপ্পড় দিয়ে অরুণাচল নিয়ে যাবে। রাশিয়ার দিকে যাবে, রাশিয়া বলে একটু চুপ করো, আমার বন্ধু, কিন্তু এখন কিছু বলা যাবে না। তো ওই যে আপনার প্রশ্ন উত্তরটা ওখানে, অর্থাৎ এবার তারা নির্বাচনের কথা বলতেছে না, কি সংস্কার। তারা তো তাদের ইন্টারেস্ট ছাড়া কখনো একটি স্টেপ কারোর জন্য দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের চরম যে বন্ধু, সে কি তার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটি পূর্বাদি আছে যে কোনো রাষ্ট্রের কোনো অথবা পার্টির কোনো বন্ধুর প্রয়োজন, শত্রুর প্রয়োজন নাই যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধু থাকে। তো সেক্ষেত্রে আমি এটা এই জন্য বলবো যে এইবার জিনিসটা কিন্তু তারা ভিন্নভাবে নিচ্ছেন, সংস্কার। এবার আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আবারও বলি,
এটা কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এবং দেখবো গ্লোরিয়াস রেভলিউশনের পরে ধীরে ধীরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো ওই পলিটিক্যাল ইকোনমির উপর দাঁড়িয়ে। কিন্তু এই সংস্কারের মধ্যে দেখেন পলিটিক্যাল ইকোনমির উপর কোনো একটা সংস্কার তারা আনে নাই, এডুকেশনের উপর সংস্কার আনে নাই। এটা কতদিন টিকবে তাহলে? অর্থাৎ ওইখানে তো তাদের ইন্টারেস্ট না। তারা কি একটা কৃষকের পরিবর্তন, প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন হচ্ছে আমার দেশে এগ্রিকালচার, সে কৃষকের কল্যাণের জন্য রিফর্মের জন্য কিছু বলবে না। তারা বলবে কিভাবে ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের করোনার মধ্যে যেমন অঘটন ঘটছে, তোমরা এমন কিছু ঘটলে টাকা দাও টাকা দাও টাকা দাও। অর্থাৎ ওই আপনার বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটা পরিবর্তন সাধিত হয়, তার উপর ভিত্তি করে সংস্কার হয়, তারপর ডেভেলপমেন্ট হয়। কিন্তু সেই দিকে কিন্তু আমি দেখছি যাচ্ছে না এরা কেউ। আলী রিয়াজ সাহেব অবশ্য আমার 2 বছরের জুনিয়র, জাস্ট আমার কলিগও ছিলেন, উনি কিন্তু বাম রাজনীতিও কিছু করেছেন। তো সেটা তো উনি সেই দিকে উনিও কিছু করতে পারবেন না। ওই ট্যাবলেট যেটা দেবে, ট্যাবলেটটা গিলে খেতে হবে, তো ওই দিকে যেতে হবে। সেই দিকে ইনু সাহেবও তো যাবেন। ইনু সাহেবের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে মাইক্রো ইকোনমি, দুইটা, একটা ছোটো ক্ষুদ্র ঋণ আর একটা বড় বড় টাকা, ছোটো পুঁজি বড় পুঁজির খেলা হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে আমাদের দেশের রাজনীতিবিদদের লক্ষ্য রাখতে হবে এই সংস্কারের মধ্যে। তারা আরও বলা উচিত ছিল যে আরেকটা সংস্কার আনো, আমার দেশের টাকাগুলো যেন কোনো সরকার পাচার না করতে পারে। অর্থাৎ আমার এখানে পুঁজি সৃষ্টি হবে, ইন্ডাস্ট্রিয়াল পুঁজি, নট আপনার পাচারকৃত পুঁজি, লুটেরা পুঁজি হবে না। পৃথিবীর কোনো জায়গায় পুঁজিবাদী ডেভেলপমেন্টে লুটেরা পুঁজি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারে না। কোনটা রাখে? ইন্ডাস্ট্রিয়াল পুঁজি ধীরে ধীরে বিকশিত হয়। এই দিকে গেছে আপনার সংস্কারে, কোনোটায় যায়নি। আমি অবশ্যই ইউনূস সাহেবের সাথে একবার দেখা হয়েছিল, এই দিকে কিছু বলার চেষ্টা করেছি, অন্য যারা আছে তারা মনে করে এইগুলি কেন আলোচনা করে। আচ্ছা, এই আপনি যেটা বলছেন আমি সহজে বলে দিলাম, ভিতরে আমি গেলাম না। অর্থাৎ এইবার তারা সংস্কারটা করতে চাবে, জানি না কতটুকু পারবে কিনা, কারণ বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট করা একটু কঠিন হয়ে যায়, কতটুকু পারবে কিনা। তবে করতে হলো বিদেশি অ্যাক্টরসদের উচিত হবে বিএনপির সাথে একটা সম্পর্ক স্থাপন করে, ইউনূস সাহেবের উচিত হবে আরও বেশি সহযোগিতার কদম এগিয়ে দেওয়া। জি, সোহরাব হোসেন, আপনি কি মনে করেন? একই প্রশ্ন। না, নুরুল ব্যাপারে যে শেষে বললেন তো মানে শঙ্কিত হওয়ার কথা, যে আমরা এক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে আর এক আধিপত্যবাদের করায়ত্তে পড়লাম বা পড়তে যাচ্ছি। সেটি, তবে আমি মনে করি যে নুরুল ভাই যে যাদের নাম বললেন তারা বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই তাদের বাংলাদেশের দেশপ্রেম আছে, বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা আছে। আমাদের এটা দেখার বিষয়, জাতীয় স্বার্থ সেটি কে কীভাবে চাপিয়ে দিল আমাদের দেখার হচ্ছে, সেটা আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা জাতীয় স্বার্থ সমুন্নত থাকছে কিনা। যে করিডোর, মানবিক করিডোর নিয়েও কিন্তু এই কারণেই উদ্বেগ যে এটা কি শুধু মানবিক করিডোর? মানবিক করিডোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। কোনো একটা দেশে বা কোনো একটা স্থানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষ দুর্বিপাকে পড়ছে, সেখানে সাহায্য করা। যেমন গাজায় সর্বশেষ ইসরায়েল তো সেখানে গণহত্যা চালিয়েছে, মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারপরও কী বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলের অনুমতি নিয়ে সেখানে সাহায্য করেছে। সাহায্য করতে আপত্তি নেই, কিন্তু এর পিছনে যদি কোনো রহস্য থাকে, এর পিছনে যদি কারণ থাকে, সরকার এই বিষয়টি ব্যাখ্যা করা উচিত জনগণের সামনে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরবর্তীকালে একটা ব্যাখ্যা দিয়েছেন সেনাপ্রধানের বক্তব্যের পর, কিন্তু সেটা কতটা মানে স্পষ্ট হয়েছে এই বিষয়টা আছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে অসুবিধা কোথায়? আমিও নুরুল আমিন ভাইয়ের সাথে একমত যে সরকার মৌলিক বিষয়ে কোনো সংস্কার করছে না, অর্থনৈতিক সংস্কার। যে লুটেরা অর্থনীতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছে, সেই লুটেরা অর্থনীতিকে আঘাত করে এরকম কোনো কাজ তো এই সরকার করেনি। তাহলে এই সরকার যে দেশের বৃহত্তর জনগণের কল্যাণ করবে, জনগণের স্বার্থ দেখবে, তার নিশ্চয়তা কি? গত 9 মাসে যত মানুষের চাকরি হয়েছে তার চেয়ে বেশি মানুষের চাকরি চলে গেছে, বেকার হয়েছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে, অনেক ব্যবসা বাণিজ্য। আমি সম্প্রতি একটি যেখানে বিদেশি গ্রাহকরাই থাকেন এসে,
সেই হোটেলে যেখানে 32টি কক্ষ, তার 2টি বা 3টিতে মাত্র গ্রাহক আছে বিদেশি, আর সবগুলো ফাঁকা, এবং অর্ধেক কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে, কারণ তাদের আয় নেই। এটি শুধু হোটেল ব্যবসার ক্ষেত্রে না, আরও অনেক ব্যবসার ক্ষেত্রেই, পর্যটনের ক্ষেত্রে এক ধরনের আমরা বন্ধত্বের মধ্যে আছি। এই ব্যাপারে কি সংস্কার দাবি করে না? সংস্কার কি শুধু নির্বাচন কিভাবে হবে, কোন নির্বাচন আগে হবে, এইটাই সংস্কার? মানুষের জীবন জীবিকা কি সংস্কার নয়? মানে গত 9 মাসে আমরা মানুষের জীবন মান উন্নয়নে কি করতে পেরেছি? হ্যাঁ, সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তারা রোজার সময় নিত্যপণ্যের দাম সহনীয় রাখছে, কিন্তু আবার তো বাড়ছে, ভোজ্য তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, এবং বাড়বেই। কিন্তু একই সঙ্গে আয় বাড়াতে হবে। সে আয় বাড়ানোর কোনো পথ নেই। কৃষির প্রতি অবহেলা, শিক্ষার প্রতি অবহেলা, স্বাস্থ্যের প্রতি অবহেলা আমি মনে করি আমাদের একটা বড় দুর্যোগের মধ্যে ফেলে দিতে পারে। সে ব্যাপারে সরকার, রাজনৈতিক দল সবারই সজাগ থাকা উচিত।